ওয়েলকাম টু ম্যাথামেটিক্স ফর কম্পিটিটিভ। আমাদের চলছে আর.এস. আগরওয়াল স্যারের বেঙ্গলি ম্যাথ বুক সলিউশন পার্সেন্টেজ চ্যাপ্টার। আমরা অলরেডি 246 পর্যন্ত অঙ্ক করে ফেলেছি। আজকে শুরু করব 247 থেকে। সকলে ভিডিওটা দেখো, সব অঙ্কগুলো দেখো। অঙ্কর ট্রিকগুলো বা অঙ্কের মেথডগুলো যদি ভালো লাগে বা অঙ্কগুলো যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই দেখো ভিডিওগুলো। শুরু করছি 247 থেকে। দেখো প্রথমের অঙ্ক কী বলেছে। বলছে 2236 টাকার একটি ধনরাশি এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ 25% বেশি পায় সি এর চেয়ে এবং সি 25% কম পায় বি এর চেয়ে। তাহলে কী বলছে, এ বি সি এর মধ্যে কিছু টাকা ভাগ করা হচ্ছে যাতে এ 25% বেশি পায় সি এর চেয়ে এবং সি 25% কম পায় বি এর চেয়ে। তাহলে আমরা ধরে লিখছি এ বি আর সি। কী বলছে দেখো, বলছে সি 25% কম পায় বি এর চেয়ে। আমরা ধরে নিচ্ছি বি পায় 100, তাহলে সি কত পাবে? সি পাবে নিশ্চয়ই 75 পাবে। সি তো 25% কম পাচ্ছে। এবার কী বলছে দেখো, বলছে এ 25% বেশি পায় সি এর চেয়ে। তাহলে সি যা পাবে তার 25% বেশি মানে কি? সি যদি 100 পায় তাহলে এ কত পাবে? সে 125 পাবে। তাহলে 25% বেশি মানে 125/100 এটা পাবে এ। সি এর থেকে 25% বেশি। তাহলে এ কত পেলো, বি কত পেলো, সি কত পেলো আমরা পেয়ে গেলাম। এবার বলছে ধনরাশিতে এর অংশ কত, এ কত অংশ পাবে। ধনরাশিটা আমাদের দেওয়া আছে 2236 টাকার এ কত পাবে। এগুলোকে সব সিম্পলিফাইড করো, 25 দিয়ে কাটো, 25, 5, 25, 4, 25 দিয়ে প্রত্যেকটাকে কাটা যাবে। দেখো এগুলো আমরা ইজ টু নিয়ে নিচ্ছি, এগুলোকে আমরা অনুপাত করে দিচ্ছি। এ এত পাই, বি এত পাই, সি এত পাই। তাহলে এই তিনটের কি অনুপাত নিয়ে নিচ্ছি আমরা। এ এর সাথে বি এর সাথে এবং সি এর সাথে কত অনুপাতে টাকা পাচ্ছে। তাহলে দেখো 25 দিয়ে কাটছি, 25, 3, এটা 25, 4, এটা 25, 3। তাহলে দেখো এটা হচ্ছে 3, 5, এখানে উপরে 5 আছে, 3, 5, 15 বাই একটা 4, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3। এই 4টাকে হাঁটাতে হলে আমাদের অনুপাতটাকে সরল করতে হলে কী করতে হবে? 4 দিয়ে প্রত্যেকটাকে গুণ করতে হবে। প্রত্যেকটাকে 4 দিয়ে গুণ করলে কত হবে? এর থাকবে 15, বি এর হয়ে যাবে 16 আর সি এর হয়ে যাবে 4, 3, 12। তাহলে দেখো অনুপাতগুলো পেয়ে গেছি। 15:16:12 অনুপাতে কি টাকাটা ভাগ হবে? 15:16:12 অনুপাতে টাকাটা ভাগ হবে। 2236 টাকা আমাদের কার অংশ বার করতে বলেছে? এর। তাহলে এর অংশ বার করতে হলে কী করবো? 2236 ইন্টু এর আনুপাতিক ভাগার কত? 15/15 + 16 + 12। তাহলে 15 + 16 31, 31-এর সাথে 12 যোগ করলে 43। 43 দিয়ে কাটো এটাকে। 43 দিয়ে কাটলে কত হবে? 5, 43, 5-এ 220, 5, 3-এ 15, 215, 215 থেকে 23, 8, 86, 43, 2-এ 86। তাহলে 15 × 52, 520 আর 260, 520 আর 260, 0, 6, 2, 8, 780। তাহলে এ কত টাকা পাবে? এ পাবে 780 টাকা। খুব সুন্দর একটা অঙ্ক, যে কোনো পরীক্ষায় আসতে ব্যাংক পিওতে অলরেডি এসেছে 2009 সালে। তারপরে দেখো 247-এর পর 248 বলছে 6000 টাকা একটি ধনরাশি 8 জন পুরুষ 10 জন মহিলা 12টি শিশুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হয়েছিল যাতে একজন পুরুষ একজন মহিলার চেয়ে 25% বেশি পায় এবং একজন মহিলা একটি শিশুর চেয়ে 25% বেশি পায়। তবে প্রত্যেক মহিলা কত টাকা পেয়েছিল। তাকে একই অঙ্ক, শুধু এখানে শুধু দিয়ে দিয়েছে এক্সট্রা কি দিয়েছে আমাদের, 8 জন পুরুষ 10 জন মহিলা 12টা শিশু। তাহলে সেটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। 8 জন পুরুষ 10 জন মহিলা 12টি পুরুষ। দেখো আমরা একইভাবে করছি, শুধু একটু স্ক্রিনটা বড় করে নিচ্ছি। দেখো পুরুষটাকে লিখছি আমরা এম, মহিলাকে লিখছি ডব্লু আর শিশুটাকে লিখছি সি, চাইল্ড। বলছে একজন পুরুষ একজন মহিলার থেকে 25% বেশি, একজন মহিলা একটি শিশুর চেয়ে 25% বেশি। তাহলে শিশু যদি 100 টাকা পায়, মহিলা কত পায়? 25% বেশি পায়। তাহলে মহিলা কত পাবে? 125 পাবে। এবং কত বলেছে? একজন পুরুষ বলেছে মহিলার চেয়ে 25% বেশি। তাহলে মহিলা কত? 125।
তার 25% বেশি মানে কি, আমরা দেখলাম 25% বেশি মানে 125/100। এবার এই তিনটের অনুপাত করো, তাহলে এক একজন পুরুষ আর মহিলার টাকার পাওয়ার অনুপাত কত, এগুলো কাটো। 4, 5, 25 দিয়ে কাটলে, আর 25 দিয়ে প্রত্যেকটা কাটলে কত, এটা 5, এটা 5, এটা 4। এটা দেখো কত হচ্ছে, ওপরে আছে 25, নিচে আছে 4, তাহলে 4 টাকা হাঁটাতে হলে প্রত্যেকটাকে, এটা আছে, এটাকে লেখো, এটা হাঁটাতে হবে না এখন। 25/4, এটা কত 5, এটা কত 4। আচ্ছা এখানে দেখো কি বলেছে, এটা কি এক একজনের টাকার পাওয়ার অনুপাত বার করলাম, কিন্তু এখানে কতজন আছে, এখানে 8 জন পুরুষ, 10 জন মহিলা, 12টি শিশু আছে। তাহলে এগুলো একজনের যদি এত টাকা পায়, তাহলে 8 জনে কত পাবে, একে 8 দিয়ে গুণ করতে হবে। 10 জনে কত হবে, একে 10 দিয়ে গুণ করতে হবে। আর এখানে 12 জনে কত হবে, একে 12 দিয়ে গুণ করতে হবে। 4 2 8, তাহলে কত হলো, এটা হয়ে গেল 50, 5 10 50, আর 4 12 48। তাহলে এরপরে দেখো এটা কিসের অনুপাত বেরোলো, এটার অনুপাত বেরোলো যে পুরুষ, মহিলা আর শিশুর মধ্যে টাকা ভাগের অনুপাত বেরিয়ে গেল। তাহলে এরপর আমাদের কী বার করতে, প্রত্যেক মহিলা বার করতে বলেছে, তাহলে প্রত্যেক মহিলা বার করো। তাহলে এটা হচ্ছে মহিলাদের ভাগ কত, মহিলাদের ভাগ 50, তাহলে টাকা হচ্ছে 6100, তার 50-এর কত আনুপাতিক ভাগ, আর এটা ছিল 50, 50 50 100, 148। আচ্ছা দেখো এটাকে কাটাকুটি যেত, এটাকে এখনও সিম্পলিফাইড করা যেত। আচ্ছা সিম্পলিফাইড করার দরকার নেই, এমনি হয়ে যাবে। দেখো 50 50 100, 148, কাটো। 2 25, 2 25 50, 2 7 14, 2 4 8, 74কে কাটো। 2 37, এটাকে কাটলে কত হবে, 305, 610কে 2 দিয়ে ভাগ করলে 305, আর হচ্ছে একটা শূন্য। এটা দেখো এটা হচ্ছে, তাহলে মহিলাদের অংশটা পেলাম আমরা, কিসের পেলাম, মহিলাদের। কতজন মহিলা ছিল, 10 জন, তাহলে এক একটা মহিলা কত পাবে, একে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো 3050 ইন্টু 25 বাই নিচে আছে 37, তাহলে এটা হচ্ছে মহিলাদের মোট টাকা। আর এক একটা মহিলা বার করতে বলেছে তো, প্রত্যেক মহিলা, তাহলে প্রত্যেক মহিলা মানে কি 10 দিয়ে ভাগ করতে হবে, মানে 10টা কি নিচে গুণ হয়ে যাবে, 10টা কোথায় গুণ হয়ে যাবে, 10টা গুণ হয়ে যাবে নিচেতে। তাহলে কাটাকুটি করো। এই শূন্য কাটো। 305কে 25 দিয়ে গুণ করলে কত হবে, 305কে 25 দিয়ে গুণ করলে হবে, সে দেখো এই দিকটা আমরা মুছছি। তিনশো 5কে 25 দিয়ে গুণ করলে হবে, প্রথমে 20 দিয়ে 305কে প্রথমে 20 দিয়ে করছি, 20 দিয়ে গুণ করলে কত হবে, 305 দুগুণে 610, আর একটা শূন্য, এই যে শূন্য নাই, 610, 20 2 দিয়ে গুণ করলে এটা 20 হলো, আর এবার 5 দিয়ে গুণ করো, 5 5 25, 5 3 15, 5 2, 5 আর 1 6, 7625, তাহলে এটা কত হলো, এটা হলো 7625/37, 37 দিয়ে আমরা ভাগ করে এটাকে, 37 দিয়ে ভাগ হলো 37 দুগুণে 74, 2 হাতে থাকে 2, 22 ভাগ যাবে না, তাহলে কি ছোটো হচ্ছে, শূন্য খাবে। তারপরে 225, 225কে 37 দিয়ে ভাগ করলে কত হবে, 4 5 20, 5 6 3 18, 6 7 42, 6 3 18, 6 7 42, তার মানে কত হচ্ছে, 222 হচ্ছে, তাহলে 6 খাবে, তাহলে হাতে থাকে 3, যাচ্ছে না, দশমিক খাও, কত হচ্ছে 30, তাতেও যাচ্ছে না,
তাহলে আবার একটা শূন্য খাবে। দেখো এখানে 206.0 আসছে আমাদের, এখানে দেখো অপশানের মধ্যে 206.08 আছে একটা, আর 206.68 আছে। তাহলে 206.0 আমাদের অলরেডি এসে বসে আছে, তাহলে উত্তর কোনটা হবে? উত্তর সি হবে। আর আমাদের ভাগটা করার কোনো প্রয়োজন নাই, আর পরের ভাগটা আমাদের করার কোনো প্রয়োজন নাই। তাহলে উত্তর কত হয়ে গেল? উত্তর হয়ে গেল আমাদের সি 206.08। তারপরে দেখো বলছে একটি পরীক্ষায় যার পূর্ণমান ছিল 800, এ 20% বেশি পায় বি এর চেয়ে, বি 20% বেশি পায় সি এর চেয়ে, সি 15% কম পায় ডি এর চেয়ে। এ যদি 576 পায় তবে ডি এর শতকরা প্রায় কত পেয়েছিল? তাহলে লেখো, একইভাবে লেখো, এ বি বি সি ডি। আচ্ছা বলছে সি 15% কম পায় ডি এর চেয়ে। এই ধরনের জিনিসগুলোতে যত শেষের দিকে আমরা 100টা ধরবো তত আমাদের সুবিধা হবে, যত শেষের দিক থেকে 100টা ধরে আসবো তত আমাদের সুবিধা হবে। এখানে দেখো বলছে সি 15% কম পায় ডি এর চেয়ে, তাহলে ডি যদি 100 পায়, সি 15% কম মানে 100 থেকে 15 কম, মানে সি কত পেয়েছে? সি পেয়েছে 85। 100 থেকে 15 বিয়োগ করলে 85ই হয়। এবার দেখো এবার কি বলছে? বলছে বি 20% বেশি পায় সি এর চেয়ে, বি 20% বেশি, 20% বেশি মানে কি? সি এর থেকে 20% বেশি, অর্থাৎ 120/100, 85 ইন্টু 120/100, 20% বেশি মানে। এবার বলছে এ 20% বেশি পায় বি এর চেয়ে, তাহলে এর উপরে আরও 20% বেশি, তাহলে 85 ইন্টু 0 কেটে দেওয়া হলে কত? 12/10 ইন্টু 12, 120/100। তাহলে দেখো এখানে তো জায়গায় কোলাচ্ছে না, তাহলে এটাকে আমরা এদিকে লিখছি। তাহলে কত? বি এর মান হচ্ছে 85 ইন্টু 120/100, আর এটার উপরেও 20% বেশি মানে 120 আবার একটা 100। এই শূন্য এই শূন্য গেল, এই শূন্য এই শূন্য গেল, 5 দিয়ে কাটো, 5 17 85, 5 2 10, 2 6 12। তাহলে এবার দেখো এবার কি হবে? এবার সিম্পলিফাইড করতে হবে। সিম্পলিফাইড কীভাবে করবে? আচ্ছা আমাদের সিম্পলিফাইড পুরোটাকে করার দরকার নেই, আমাদের এখানে কি জানতে চেয়েছে? ডি এর পূর্ণমানের শতকরা জানতে চেয়েছে, আর পূর্ণমানটা তো তবে ডি পূর্ণমানের শতকরা কত প্রায়। আচ্ছা এখানে দেখো কীভাবে বার করব, এখানে বলে দিয়েছে একটি পরীক্ষা যার পূর্ণমান ছিল 800, এ 576 পেয়েছে। তাহলে এ থেকে আমরা ডি এর নাম্বারটা বার করবো। তাহলে এ কত পেয়েছে? এরটা সিম্পলিফাইড করে কত পেয়েছি আমরা? এরটা সিম্পলিফাইড করে পেয়েছি 17 ইন্টু 6 ইন্টু 12/10, এত ইউনিট। এ নাম্বার পেয়েছে এত ইউনিট, সেটা সমান কত? সেটা কাকে ডিনোট করছে? সেটা 576কে ডিনোট করছে। তাহলে 1 ইউনিট কাকে ডিনোট করবে? 1 ইউনিট ডিনোট করে 576 ইন্টু 10/17 ইন্টু 6 ইন্টু 12। আচ্ছা দেখো 6 দিয়ে কাটাকুটি যাবে, 6 9 54, 6 9 54, 3 6 6 36, 96। 12 দিয়ে কাটো, 12 8 96, তাহলে কত হলো? 8 10 80/17। তাহলে এটা কি? 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 80/17। আর ডি কত পেয়েছিল? ডি পেয়েছিল 100 ইউনিট। ডি কত নাম্বার পেয়েছিল? ডি নাম্বার পেয়েছিল 100 ইউনিট। তাহলে 100 ইউনিটের ভ্যালু কত? 80 ইন্টু 100/17, তাহলে কত হচ্ছে? 8000/17, 8000/17 হচ্ছে। তাহলে এটা হচ্ছে ডি এর প্রাপ্য নাম্বার। দেখো অঙ্কটা আমি আরেকবার বলছি, এ বি সি কীভাবে বার করলাম সেটা তো তোমরা বুঝতে পেরেছো প্রথমেই। তাহলে প্রথমে আমরা ধরেছি ডি এর নাম্বার, ডি হচ্ছে 100 ইউনিট নাম্বার পাই, তাহলে সি 15% কম, তাহলে সি 85। বলছে বি সি এর থেকে 20% নাম্বার বেশি পায়। 20% বেশি পায় মানে কি? 100-র মধ্যে 20 বেশি, তাহলে 85 ইন্টু 120/100। আবার বলছে এ বি এর থেকে 20% বেশি, তাহলে বি এর নাম্বারটা ইন্টু 120/100, তাহলে সেটা করেছি। এবার বলছে এ 576 পায়, তাহলে এ যে নাম্বারটা পেয়েছে সেই ইউনিটটা কাকে ডিনোট করছে? 576কে। ওখান থেকে 1 ইউনিটের ভ্যালু বার করেছি, 1 ইউনিটের ভ্যালু বেরিয়েছে 80/17, দিয়ে সেখান থেকে 100 ইউনিটের ভ্যালু বার করেছি।
100 ইউনিটের ভ্যালু কেন বার করলাম, কারণ আমাদের কার দরকার, নাম্বার, ডি এর নাম্বার দরকার, তার জন্য ওখান থেকে 100 ইউনিটের ভ্যালু বার করলাম। 100 ইউনিটের ভ্যালু কত বেরিয়েছে, ডি এর নাম্বার আমরা পেয়ে গেছি 8000/17। এবার বলছে পূর্ণমানের শতকরা কত ভাগ পাই। তাহলে দেখো এটাকে মুছে দিচ্ছি পুরোটাকে। তাহলে ডি কত নাম্বার পেয়েছে, ডি নাম্বার পেয়েছে 8000/17, ডি এই নাম্বারটা পেয়েছে। তাহলে এটা এই নাম্বারটা কতর মধ্যে পেয়েছে, 800-র মধ্যে পেয়েছে, 800-র মধ্যে এত পেয়েছে। তাহলে 100-র শতকরা বলে কী করতে হয়, 100-র মধ্যে বার করতে হয়। তাহলে 100-র মধ্যে কত পাবে, তাহলে 8000/17 ইন্টু 800 ইন্টু ওপরে 100। এই শূন্য শূন্য গেল, 8 দিয়ে কাটলে কত, 1000। তাহলে 1000/17, 17 দিয়ে ভাগ করো, 17 দিয়ে ভাগ করলে কত হবে, 6 17 102 হবে না, 5 খাবে, 5 17 85, 5 17 85 করলে হাতে থাকে 15, 150, 9 17 153, বেশি হয়ে যায়, তাহলে 8 খাবে, 8 17 136, 58 পয়েন্ট আসছে। তাহলে 58 পয়েন্ট এলে কত আসবে, সি উত্তর। তাহলে সি উত্তর হবে, আর পুরোটা ভাগ করার দরকার নেই, আমাদের অপশান থেকেই বুঝতে পারছি যে সি উত্তর হবে। তাহলে উত্তর হলো সি। এটা খুব সুন্দর অঙ্ক, এটা যে কোনো ভালো পরীক্ষায় আসতে পারে। তারপরে দেখো বলছে একটি পরীক্ষায় এ স্কুল থেকে পরীক্ষায় উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে পাস করা ছাত্রছাত্রীদের সংখ্যা 70%, বি স্কুলে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা এ স্কুলে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা থেকে 20% বেশি। তাহলে দেখো একটা দুটো স্কুল দেওয়া আছে, একটা এ একটা বি। বলছে এ স্কুল থেকে পরীক্ষায় উপস্থিত ছাত্রছাত্রীর মধ্যে পাস করা ছাত্রছাত্রীর সংখ্যা 70%। আবার বলছে বি স্কুলে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা এ স্কুলে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা থেকে 20% বেশি। তাহলে এ স্কুলে যদি 100 জন ছাত্র উপস্থিত থাকে, বি স্কুলে কত ছাত্র উপস্থিত আছে, 120 জন, সেটাই বলে দিচ্ছে 20% বেশি। আর বলছে এ স্কুলে ছাত্রছাত্রীর পাসের হার 70%, মানে 100 জন পরীক্ষায় বসলে কতজন পাস করেছে, 70 জন। এবার কি বলেছে দেখো, বলছে বি স্কুলে পাস করা ছাত্রছাত্রীর সংখ্যা এ স্কুলে পাস করা ছাত্রছাত্রীর সংখ্যার চেয়ে 50% বেশি। তাহলে বি স্কুলে কত পাস করেছে, এর থেকে 50% বেশি, মানে কি, তাহলে কত পাস করেছে, 50% বেশি, মানে আমাদের কি 150/100, তাহলে 105 জন। তাহলে বি স্কুলে কত পাস করেছে, বি স্কুলে পাস করেছে 105 জন। বলছে বি স্কুলে পাস করা ছাত্রছাত্রীর উপস্থিতি ছাত্রছাত্রীর মধ্যে শতকরা কত, তাহলে এটার পার্সেন্টেজ আমাদের বার করতে হবে। তাহলে দেখো 120-র মধ্যে পাস করেছে 105 জন, তাহলে শতকরা বার করলে কী করতে হয়, 100 দিয়ে গুণ। 2 6 12, 2 5 10, 3 2 6, 3 3 9, 3 5 15। এটা কথা হলো, 2 দিয়ে 35কে ভাগ করলে হবে 17.5 ইন্টু 5, 5 17 85, আর 5 25 2.5, মানে 87.5, ডি উত্তর। তাহলে বি স্কুলে পাস করা ছাত্রছাত্রীরা শতকরা পাসের হার কত, 87.5%। তারপরে দেখো বলছে যদি একটি বইয়ের দাম প্রথমে 25% কমে এবং পরে 20% বাড়ে, তবে দামের মোট কত পরিবর্তন হবে। তাহলে প্রথমে একটি বইয়ের দাম 25% কমে এবং পরে 20% বাড়ে, তাহলে দেখো দামের মোট কত পরিবর্তন হবে, দামের মোট কত পরিবর্তন হবে। তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি যে বইয়ের দাম ছিল কত, 100, প্রথমে 25% কমেছে, মানে এখন কত হয়ে গেছে, 75% হয়ে গেছে। বলছে পরে 20% বাড়ে, তাহলে এটার দাম ছিল, এটার ওপর আবার কত বাড়ছে, 20% বাড়ছে। 20% মানে কত, 20% বাড়া মানে 20% বৃদ্ধি, মানে 120/100। তবে দামে মোট কত পরিবর্তন হবে। তাহলে এরপর এখন দামটা বার করো, কত দাম, এ 100 গেল, এই শূন্য গেল, 5 15 75, 5 2 10, 2 6 12, 6 15 কত, 90। তাহলে আমরা দাম কত ধরেছিলাম, দাম ধরেছিলাম 100, এখন হয়ে গেছে 90। তাহলে পরিবর্তন কত হয়েছে, পরিবর্তন হয়েছে 10। 10 কি কমেছে না বেড়েছে, 10 ইউনিট
হ্রাস হয়েছে, তাহলে দেখো শতকরা কি 100 তো ধরেছিলাম, তাহলে 100-র মধ্যে 10 কমে যাবে, মানে কি শতকরা 10 কমেছে, মানে 10% হ্রাস, তাহলে ডি উত্তর। তাহলে বইয়ের দাম কি হয়েছে, 10% হ্রাস পেয়েছে। তারপরে দেখো বলছে একটি শার্টের দাম 15% বাড়ে, পরে 15% কমে, শার্টটির চূড়ান্ত দাম কত? তাহলে দেখো এটা আমরা এইভাবে করতে হবে, প্রথমে ধরতে পারি শার্টের দাম ছিল 100, প্রথমে 15% বাড়ছে, মানে কত হয়ে গেল 115/100। বলছে পরে 15% কমছে, মানে কত হয়ে গেছে 85/100। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা শার্টটির চূড়ান্ত দাম কি কোনো পরিবর্তন হয়নি, কোনো পরিবর্তন হয়েছে সেটা আমরা বুঝতে পারবো। কিন্তু এটা আমরা এইভাবে না করে এটার আমাদের করার একটা সূত্র আছে, সেইভাবে করব। কীভাবে আছে এটা এইভাবে করে আগে দেখিয়ে দিই। দেখো এই 100 গেল, 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5, আচ্ছা 5 দিয়ে কাটার কোনো প্রয়োজন নাই, নিচে একের গায়ে শূন্য আছে, ভালো আছে থাক। 115কে 85 দিয়ে গুণ করে দাও, 115কে 85 দিয়ে গুণ করলে কত হবে 8-15, 8-5 40, 0 হাতে থাকে 4, 8-1 8, 8 আর 4 12, 2 হাতে থাকে 1, 920, তারপরে একটা 0, 5 দিয়ে গুণ করলে 5-5 25, 5 হাতে থাকে 2, 5-15 75, 5-1 5, 5 7, 5-2 7, দুটোর পর দশমিক নিচে 100 ছিল, মানে কত হলো 97.75। তাহলে শার্টের দাম ছিল 100, এখন হয়ে গেছে 97.75, তাহলে কি কমে গেছে তো, তাহলে কত কমেছে 100 মাইনাস 97.75, তাহলে কত হচ্ছে 2.25, 2.25 কমেছে না বেড়েছে, কমেছে, তাহলে 2.25 কমেছে, মানে উত্তর হচ্ছে সি। দেখো এই অঙ্কটা এইভাবে না করে এই অঙ্কটা কীভাবে করবো, এই অঙ্কটা করবো এইভাবে, যদি একই পার্সেন্টেজ প্রথমে বাড়ে বা প্রথমে কমে বা প্রথমে কমে পরে বাড়ে, যদি একই পার্সেন্টেজ প্রথমে বাড়ে এবং পরে কমে বা প্রথমে কমে পরে বাড়ে, তাহলে সব সময় বিক্রেতার লস হবে। কি হবে, বিক্রেতার কি হবে, সব সময় লস হবে, মানে ক্ষতি হবে, মানে দাম কি কমে যাবে, দাম কি কমে যাবে। কত কমবে, সে পার্সেন্টেজে কত কমবে সেটা বার করার জন্য একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে A²/100 পার্সেন্টেজ। A² মানে কত, যেটা বাড়ছে বা যেটা কমছে, যেই পার্সেন্টেজটা বাড়ছে বা সেই যে পার্সেন্টেজটা কমছে। তাহলে কি এখানে কত বাড়ছে 15 × 15/100, তাহলে 225/100 মানে কত 2.25। আমি কি বলেছি, সব সময় কি হবে, সব সময় লস, সব সময় লস মানে কি দাম সব সময় কমবে, দাম সব সময় কি হবে কমবে, মানে সব সময় ক্ষতি হবে। তাহলে 2.25% হ্রাস, মানে কি কমেছে 2.25%, সি উত্তর। তারপরে দেখো বলছে একটি সংখ্যা প্রথমে 10% কমে পরে 10% বৃদ্ধি পায়, এর ফলে সংখ্যাটি উৎপন্ন হয় তা প্রকৃত সংখ্যা থেকে 50 কম, প্রকৃত সংখ্যাটি হলো। তাহলে দেখো এই অঙ্কটা আমরা ওইভাবেই করবো, আমরা এইমাত্র কি একটা সূত্র বললাম A²/100, তাহলে A²/100 মানে কি 10 × 10/100। তাহলে দেখো এটা কি হচ্ছে, এটা 1, কি বললাম সবসময় হ্রাস পাবে, তাহলে 1% হ্রাস পাচ্ছে, তাহলে 1%-এর ভ্যালু কত এখানে বলে দিয়েছে, সংখ্যাটি 50 কমে যায়, তাহলে 1%-এর ভ্যালু এখানে কি 50, তাহলে সংখ্যাটি কত ছিল, সংখ্যাটি ছিল 100%, তাহলে 100%-এর ভ্যালু কত 50 × 100 মানে কত 5000, তাহলে সংখ্যাটি হলো 5000, সংখ্যাটির উত্তর হচ্ছে এ, সংখ্যাটি হলো 5000। তারপরে দেখো বলছে একজন দোকানদার একটি জিনিসের দাম প্রথমে 25% বৃদ্ধি করলো এবং পরে 20% বৃদ্ধি করলো, মোট শতাংশ কত বৃদ্ধি হলো, মোট কত শতাংশ বৃদ্ধি হলো। তাহলে আমরা ধরে নিচ্ছি যে জিনিসটার দাম ছিল 100 দাম ছিল, প্রথমে কত বৃদ্ধি করছে 25%, মানে এখন কত দাম হয়ে গেছে, এখন দাম হয়ে গেছে 125%, 125/100, এবং পরে 20%, আবার 20% বৃদ্ধি করছে এটার উপর, তাহলে এটা তো দাম হয়েই ছিল তার উপরে আবার 20%, মানে এখন কত 120% হয়ে গেছে, 120/100 কাটো, এই শূন্য কাটো, 5 25 125, 5 2 10, 2 6 12, 6 25 কত 150, তাহলে জিনিসটার দাম কত শতাংশ বৃদ্ধি, তাহলে 100 ছিল 150 হয়ে গেছে, তাহলে কত বৃদ্ধি পেয়েছে 50,
তাহলে 50% বৃদ্ধি পেয়েছে। দেখো 100-র মধ্যে 50 বৃদ্ধি পেয়েছে, মানে কি 50% বৃদ্ধি পেয়েছে, তাহলে কি শতকরা বৃদ্ধি পেয়েছে 50%। জিনিসটার দাম শতকরা বৃদ্ধি পেয়েছে 50%। তারপরে দেখো বলছে একটি দ্রব্যের পরপর দুবার 10% দাম বৃদ্ধি, একটি একক শতাংশ দাম কত বৃদ্ধি সমান? একটি দ্রব্যের পরপর দুবার 10% দাম বৃদ্ধি, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি দ্রব্যের দাম ছিল 100 ছিল, প্রথমবার 10% বৃদ্ধি করলে কত হবে? 110% হবে। তাহলে 110/100। আবার কত বৃদ্ধি করছে? আবার 110 বৃদ্ধি করছে। এই 100 কাটলো, এই 0 এই 0 এই 0 এই 0, 11 কত? 121। তাহলে দ্রব্যের দাম ছিল 100, এখন হয়ে গেছে 121। তাহলে বৃদ্ধি কত পেয়েছে? বৃদ্ধি পেয়েছে 21%। বৃদ্ধি পেয়েছে 21%। তারপরে দেখো বলছে একটি দ্রব্যের দাম প্রথমে 10% বৃদ্ধি পেয়েছিল এবং পরে 20% বৃদ্ধি পায়, যদি শেষ বর্ধিত দাম 33 টাকা হয় তবে প্রকৃত দাম কত ছিল? আচ্ছা, আমরা ধরে নিচ্ছি দ্রব্যের দাম ছিল 100 ইউনিট, প্রথমে 10% বৃদ্ধি পায়। 10% বৃদ্ধি পায় মানে কত? 110%, 110/100। বলছে পরে আবার 20%, তাহলে এবারে কত? 120/100। এই 100 ঘরে গেল, একটা 0 একটা 0 একটা 0 একটা 0। 12 11 গুণ করলে হবে 12 10 120, তার সাথে 12 যোগ করলে হবে 132। তাহলে দ্রব্যের দাম ছিল 100, এখন হয়ে গেছে 132। কত বৃদ্ধি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে 32। আচ্ছা দেখো এখানে কি বলেছে? আচ্ছা, এটা করার দরকার নাই। তাহলে দ্রব্যটি এখন কত হয়ে গেছে? দ্রব্যটির দাম হয়ে গেছে 132 ইউনিট। বলছে শেষ বর্ধিত দাম 33 টাকা, তাহলে প্রকৃত দাম কত ছিল? তাহলে 132 ইউনিট কতকে ডিনোট করছে? 33কে ডিনোট করছে। 132 ইউনিট কাকে ডিনোট করছে? 33কে ডিনোট করছে। তাহলে 1 ইউনিট কাকে ডিনোট করবে? 33/132। আর দ্রব্যটির প্রকৃত দাম কত ছিল? আমরা কত ধরেছিলাম? 100 ইউনিট। তাহলে 100 ইউনিট কাকে ডিনোট করবে? এটা ইন্টু 100। কাটাকুটি করো, 33 4 132, 4 25 100। তাহলে দ্রব্যটির প্রকৃত দাম কত ছিল? দ্রব্যটির প্রকৃত দাম ছিল 25 টাকা। তাহলে উত্তর হচ্ছে এ, দ্রব্যটির প্রকৃত দাম ছিল 25 টাকা। তারপরে দেখো একটি দ্রব্যের দাম 8% বৃদ্ধি পেয়েছিল, পরে নতুন দাম 8% হ্রাস পেয়েছিল, যদি সর্বশেষ দাম 1 টাকা হয় তবে প্রকৃত দাম ছিল কত? তাহলে দেখো প্রথমে আমরা ধরে নিচ্ছি দ্রব্যের দাম 100, বলছে প্রথমে 8% বৃদ্ধি পেয়েছিল, পরে 8% হ্রাস পেয়েছিল। তাহলে প্রথমে 8% বৃদ্ধি পেয়েছিল মানে কি? 100 প্লাস r/100। 100-র সাথে যেটা বৃদ্ধি পায় সেটার সাথে 100-র সাথে যোগ করি, আর হ্রাস পেয়েছিল পরে 8%, মানে কি এটা কত হবে? 100 মাইনাস r/100। একটা 100 গেল, এটাকে ক্যালকুলেশন করলে হবে। এটা দেখো 100 প্লাস আর এটা 100 মাইনাস আর, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাকে গুণ করলে হবে 1-এর গায়ে 4টে 0 মাইনাস আর স্কোয়ার, আর নিচে কত আছে? নিচে 100। এটা হচ্ছে এখন দ্রব্যের দাম। এটাকে কতকে ডিনোট করছে? 1কে ডিনোট করছে। এটা ডিনোট করছে 1কে। বলছে প্রকৃত দাম কত ছিল? প্রকৃত দাম ছিল 100 ইউনিট। তাহলে এটা ডিনোট করছে 1কে। তাহলে 1 ইউনিট কতকে ডিনোট করবে? এটা উল্টে যাবে ওইদিকে গিয়ে, 100/4টে 0 মাইনাস আর স্কোয়ার। এটা আর কত ইউনিটের দাম বার করতে হবে আমাদের? 100 ইউনিটের দাম বার করতে হবে, মানে এটার সাথে কি? এটার সাথে 100 গুণ করতে হবে। তাহলে এটার সাথে 100 গুণ করলে কত হবে? এটা 1 ইউনিটের ভ্যালু, 100 ইউনিটের ভ্যালু কি? এর সাথে 100 গুণ করতে হবে। তাহলে ওপরে 1-এর গায়ে 4টে 0 আর নিচে 1-এর গায়ে 4টে 0 মাইনাস আর স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে দ্রব্যটির কি? প্রকৃত দাম। ডি উত্তর, ডি হচ্ছে উত্তর। তারপরে দেখো বলছে একটি কারখানায় মোটর গাড়ির জন্য যন্ত্রাংশ উৎপাদনে যন্ত্রাংশগুলি তৈরির জন্য জনব্যবহৃত কাঁচামালের প্রক্রিয়াকরণ শেষ হলে যন্ত্রাংশগুলিকে 3বার গুণগত মান পরীক্ষার জন্য পাঠানো হয়। কেবলমাত্র প্রথম পর্যায়ে বাদ না পড়া যন্ত্রাংশগুলিকে পরবর্তী পর্যায়ে পাঠানো হয়।
উৎপাদন পরীক্ষার জন্য যদি 1 মাসের যন্ত্রাংশ পরীক্ষার বাতিলের হার 10%, 5% এবং 2% হয়, তবে ফলপ্রসূ বাতিলের হার কত? ফলপ্রসূ বাতিলের হার মানে মোটের ওপর কত পার্সেন্ট বাতিল করে দেওয়া হয়েছিল, মোটের ওপর কত পার্সেন্ট বাতিল করে দেওয়া হয়েছিল সেটা আমাদের বার করতে হবে, তাহলে কীভাবে বার করব? তাহলে আমরা ধরে নেব যে মোট যন্ত্রাংশ হচ্ছে 100, তাহলে প্রথমে কত বাদ দিয়ে দিল? প্রথমে 10% বাদ দিয়ে দিল। 10% মানে কি? 10/100। আচ্ছা 10% বাদ দিয়ে দিল মানে 100 থেকে 10 বাদ দিল, তাহলে এখন কত যন্ত্রাংশ আছে? এখন 90/100টা আছে। আচ্ছা এটা যদি ভাবতে না পারো তাহলে আরেকভাবে ভাবো। তাহলে দেখো আমরা আবার প্রথম থেকে বলছি, এটা অঙ্কটা পড়াই আছে, আমরা ধরে নিচ্ছি যন্ত্রাংশ সংখ্যা হচ্ছে 100টা। বলছে প্রথমে 10% বাদ দিল, 10% বাদ দিল মানে কি 10% কমে গেল, তাহলে এখন কত আছে? এখন 90% আছে, তাহলে 90/100। তাহলে এখন কতগুলো যন্ত্রাংশ আছে? এর 90%, 90/100টা। পরে আবার কত বাদ দিচ্ছে? 5% বাদ দিচ্ছে, মানে কি 5% কমে গেছে, তাহলে এখন কত যন্ত্রাংশ? 95%, তাহলে 95/100। পরে আবার 2% বাদ দিচ্ছে, তাহলে এখন কতগুলো যন্ত্রাংশ আছে? 98/100। তাহলে এখন এতগুলো যন্ত্রাংশ আছে, তাহলে এটাকে সিম্পলিফাইড করো। এই 100 গেল, একটা শূন্য কাটলো, 5 19 95, 5 2 10, 2 49, তাহলে 9 × 19 × 49, 9 × 19 × 49 বাই কত? বাই 100। এখন এত যন্ত্র আছে, এটাকে গুণ করো, এটাকে গুণ করলে কত হবে? এটাকে গুণ করলে হবে আচ্ছা 9 দিয়ে প্রথমে 49কে গুণ করো, 490। 490 থেকে 49 বিয়োগ করলে কত হবে? 490 থেকে 40 বিয়োগ করলে হচ্ছে 450, সেখান থেকে 9 বিয়োগ করলে 490 থেকে 40 450, 450 থেকে 9 বিয়োগ করলে 441, তাহলে 441 ইন্টু 19/100। 441কে 19 দিয়ে গুণ করো, 441কে 19 দিয়ে গুণ করলে কত হবে? 408 8 2, সেখান থেকে 441 বিয়োগ, প্রথমে 20 দিয়ে গুণ করেছি, তাহলে 1 বিয়োগ করে দিচ্ছি, তাহলে 1 এর পর থেকে 10 9 দিতে, 1 এর পর থেকে 10 9 দিতে, 4 এর পর থেকে 12 8 দিতে, 1 এর পর থেকে 10 9 দিতে, হাতে থাকে 1, 5 এর পর থেকে 12 7 দিতে, হাতে থাকে 1, 5 এর পর থেকে 8 3 দিতে, 83 8379, নিচে 100 আছে, তাহলে কি দুটোর পর দশমিক বসবে, তাহলে কত? 83.79, তাহলে এটার ভ্যালু কত বেরোলো? 83.79 বেরোলো। আর যন্ত্রাংশ ছিল কত আগে? যন্ত্রাংশ ছিল 100টা যন্ত্রাংশ ছিল আগে, এখন যন্ত্রাংশ কত হয়ে গেছে? 83.79টা। তাহলে ফলপ্রসূ বাতিলের হার কত? তাহলে 100 থেকে এটাকে কী করতে হবে? 100 থেকে এটাকে বিয়োগ করতে হবে, 83.79টাকে 9 বার থেকে 10 1 দিতে, হাতে থাকে 1, এটাকে 9 বার থেকে 10 1 দিতে, হাতে থাকে 1, 8 এর পর থেকে 10 2 দিতে, হাতে থাকে 1, 4 এর পর থেকে 10 6 দিতে, হাতে থাকে 1, 9 এর পর থেকে 10 1 দিতে, তাহলে কতগুলো যন্ত্রাংশ বাদ দিয়েছে? 16.21% যন্ত্রাংশ বাদ দিয়েছে, তাহলে উত্তর হচ্ছে বি। উত্তর সঠিক উত্তর। তারপরে দেখো 258 পর বলছে পিটার তার আয়ের 10% সঞ্চয় করতে পারে, কিন্তু 2 বছর বাদে যখন তার আয় 20% বৃদ্ধি পায়, তখন সে আগের মতো সমান সঞ্চয় করে, তার খরচের পরিমাণ কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? কি বলেছে? পিটার তার আয়ের 10% সঞ্চয় করতে পারে, তাহলে কি আমরা ধরে নিচ্ছি আয় হচ্ছে 100 টাকা, আয় হচ্ছে কত? আয় হচ্ছে 100 টাকা, তাহলে সঞ্চয় কত? সেভিং সমান 10 টাকা। 100 টাকা যদি আয় হয় তবে তো 10% মানে কি 110, তাহলে সেভিং হচ্ছে 10 টাকা। এবার বলছে 2 বছর বাদে যখন তার আয় 20% বৃদ্ধি পায়, তাহলে 2 বছর পর
2 ইয়ার্স পর এখন আয় কত 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে 100-র উপর 20% মানে কত, এখন আয় হয়ে গেছে 120। বলছে সে আগের মতো সমান সঞ্চয় করে, তাহলে সঞ্চয় কি, সেভিংসটা একই আছে, সেভিংসটা 10 টাকাই আছে, তাহলে তার খরচের পরিমাণ কত শতাংশ বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন খরচ কত, খরচ হচ্ছে 110 টাকা, 120 টাকা আয় করে, সেখান থেকে 10 টাকা সঞ্চয় করে, তাহলে খরচ কত 110 টাকা। আর আগে 100 টাকা আয় করতো, 10 টাকা খরচ করতো, তাহলে আগে খরচ কত ছিল, 100 মাইনাস 10 সমান 90। বলছে খরচের পরিমাণ কত শতাংশ বৃদ্ধি পেয়েছে, কত বৃদ্ধি পেয়েছে, 20 টাকা বৃদ্ধি পেয়েছে। খরচ কত বৃদ্ধি পেয়েছে, 20 টাকা। কার ওপর বৃদ্ধি পেয়েছে, না 90-এর ওপর। তাহলে 90-এর ওপর বৃদ্ধি পেয়েছে 20, আর শতাংশ মানে 100। কাটো, 0 কাটো, তাহলে 200/9, 9 দুগুণে 18, 2, 9 দুগুণে 18, 22/9 বৃদ্ধি পেয়েছে। তাহলে খরচ সে কত বৃদ্ধি করেছে, 22/9 খরচ সে বৃদ্ধি করেছে। তারপরটা দেখো, বলছে এক ব্যক্তি তার আয়ের 80% খরচ করেন, থাকার জন্য খরচ বৃদ্ধি পাওয়ার সাথে 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 তার খরচ এত % বৃদ্ধি পায় এবং তার আয় এত % বৃদ্ধি পায়, তার বর্তমান সঞ্চয়ের শতাংশ হলো। তাহলে সে এখন কত % পয়সা সঞ্চয় করে। বলছে এক ব্যক্তি তার আয়ের 80% খরচ করে, তাহলে কী হয় 80% কীভাবে করবে, বলছে 80%-এর ভ্যালু কত, 80%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 4/5। সেটাকে একটু বড় করছি, 80%টাকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে দেখো 4/5। আচ্ছা এটাকে আমরা লিখতেই দিতে পারি, 4টাকে তো নিয়ে নিচ্ছি 400 ইউনিট, আর 5টাকে নিয়ে নিচ্ছি 500 ইউনিট। বলছে 80% খরচ করেন মানে কি, 5 টাকা আয় করলেন 4 টাকা খরচ করেন মানে কি, তার আয় হচ্ছে 500 আর খরচ হচ্ছে 400। এবার কি বলছে যে তার খরচ এত বৃদ্ধি পাচ্ছে এবং আয় এত বৃদ্ধি পাচ্ছে, তাহলে এগুলোকে বৃদ্ধি করো, তবে তার বর্তমান সঞ্চয়ের শতাংশ কত। তাহলে 37.5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 3/8, আর 16.2-3%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/6। এবার বলছে তার খরচ এত বৃদ্ধি পাচ্ছে, তাহলে আগে খরচ কত বৃদ্ধি পাচ্ছে, 8 টাকার উপর 3 টাকা বৃদ্ধি পাচ্ছে, মানে আগে 8 টাকা খরচ ছিল, এখন সেটা কি আরও 3 টাকা বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখন কত খরচ হয়েছে, এখন খরচ হয়েছে 11/8, 11/8। তাহলে খরচ ছিল 400, সেখান থেকে কত হয়েছে 11/8। কী করে হলো দেখো, আগে 8 টাকা খরচ ছিল, এখন কত খরচ হয়েছে, 3 টাকা বৃদ্ধি পাচ্ছে 8 টাকার ওপরে, তাহলে এখন খরচ হয়ে গেছে 11। 8 টাকায় বৃদ্ধি পেয়েছে, এই 8 টাকার মধ্যে কত খরচ হয়েছে, 11 টাকা হয়ে গেছে, তাহলে কাটো, 8×5 = 40, 50, তাহলে এখন খরচ হয়ে গেছে 550 টাকা। এবারে বলছে আয়টাও বৃদ্ধি পেয়েছে, আয়ের ফ্র্যাকশন ভ্যালু 1/6, তাহলে যেটা আগে 6 টাকা আয় ছিল সেই 6 টাকায় 1 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে এখন আয়ের ভগ্নাংশ কত, 7/6। তাহলে আয় কত ছিল 500, 500 × 7/6, তাহলে কত হচ্ছে 3500/6। এবার দেখো এটা হচ্ছে আয় আর এটা হচ্ছে খরচ, তাহলে সঞ্চয় কত, এটা থেকে এটা বিয়োগ করতে হবে, এটা থেকে এটা বিয়োগ করো, এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে, 3500 মাইনাস 6 হচ্ছে এলসিএম, তাহলে 6 দিয়ে এটাকে গুণ করলে কত হবে, 6×5 = 3000, 6×5 = 300, তাহলে 3300 হবে। এটাকে করলে কত হবে, এটাকে করলে হবে 3300 থেকে 3500 বিয়োগ করলে হবে 200/6। তাহলে এটা হচ্ছে তার সঞ্চয়, এটা হচ্ছে তার সঞ্চয়, এটা হচ্ছে তার সঞ্চয়। এখন সঞ্চয় হচ্ছে কত, 200/6 টাকা। এখন তার আয় কত, 3500/6, তাহলে 3500/6-এর মধ্যে এত সঞ্চয়, তাহলে শতকরা কত সঞ্চয় সেটাই বার করতে বলেছে। দেখো আমরা পুরোটা মুছে দিচ্ছি, তাহলে শুধু এই দুটো মনে রাখবে, আয় হচ্ছে 3500/6, সঞ্চয় হচ্ছে 200/6। তাহলে দেখো 3500/6 টাকার মধ্যে সঞ্চয় করে কত, 200/6 টাকা, তাহলে শতকরা কত করবে, শতকরা মানে 100 দিয়ে গুণ করতে হবে। এবার দেখো প্রথম ইন্টু চতুর্থ, দ্বিতীয় ইন্টু তৃতীয়, 200 × 6 আর
3500 ইন্টু 6, 6 6 গেল, ইন্টু 100, 2 শূন্য 2 শূন্য গেল, 5 7 35, 5 4 20, 40/7, 7 দিয়ে ভাঙো, 7 5 35, 5 পূর্ণ 5.7%, 5 পূর্ণ 5.7%। তাহলে তার বর্তমানে সঞ্চয়ের শতাংশ হলো 5 পূর্ণ 5.7%, 5 পূর্ণ 5.7%। তারপরে দেখো বলছে এক ব্যক্তি তার আয়ের 75% খরচ করেন। যদি তার আয় 20% বৃদ্ধি পায় এবং খরচ 15% বৃদ্ধি পায় তবে তার সঞ্চয় কত বৃদ্ধি পাবে? এক ব্যক্তি তার আয়ের কত 75% খরচ করেন। 75%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 3/4। আচ্ছা আমরা ধরে নিচ্ছি 3টাকে ধরে নিচ্ছি 300 ইউনিট আর 4টাকে ধরে নিচ্ছি 400 ইউনিট। মানে কি তার যদি 400 টাকা আয় হয় খরচ করেন কত? 300 টাকা খরচ করেন। এবার বলছে যদি তার আয় 20% বৃদ্ধি পায় এবং খরচ 15% বৃদ্ধি পায় তবে সঞ্চয় বৃদ্ধি পাবে কত? তাহলে এখন সঞ্চয় কত? এখন হচ্ছে সঞ্চয় 100 টাকা। এখন সেভিং কত? সেভিং হচ্ছে 100 টাকা। 400 টাকা আয় করে 300 টাকা খরচ করে, তাহলে সেভিং কত? সেভিং হচ্ছে 100 টাকা। এবার বলছে বৃদ্ধি পায়, তো আয় বৃদ্ধি পায় 20%। তাহলে আয় ছিল 400, 20% বৃদ্ধি পেয়েছে মানে কত হয়ে গেছে? এখন 120% হয়ে গেছে। 120/100, 0 0 কাটো, 4 বারং 48, 480 আয় হয়ে গেছে 480 টাকা। এবার বলছে সঞ্চয়, বলছে তার খরচও বৃদ্ধি পাচ্ছে 15%। তাহলে খরচ ছিল কত? 300, সেখান থেকে 15% খরচ বৃদ্ধি পাচ্ছে মানে কত? 115%। 0 0 গেল, 345। তাহলে 345 টাকা খরচ, আগে 480 ছিল এখন 345, তাহলে খরচ, তাহলে এখন আয় হচ্ছে 480 আর এখন খরচ হচ্ছে 345। তাহলে এখন সেভিং কত? এখন সেভিং মানে সঞ্চয় কত? 5-এর পর এটা এই দুটোর মধ্যে বিয়োগ করতে হবে। 5-এর পর 10 5 দিতে, আচ্ছা থাকে 1, 5-এর পর 8 3 দিতে, আর 5-এর পর 8 3 দিতে, 3-এর পর 4 135। তাহলে আগে সেভিং ছিল 100, এখন সেভিং হয়ে গেছে 135। তাহলে সেভিং কত বেড়েছে? সেভিং বেড়েছে 35। কতর মধ্যে বেড়েছে? 100-র মধ্যে বেড়েছে। তাহলে এটাই তো পার্সেন্টেজ, তাহলে 35% সেভিং বেড়েছে। তাহলে উত্তর হচ্ছে ডি। সেটাই এবার কথা হলো সঞ্চয় কত বৃদ্ধি পাবে? তাহলে সঞ্চয় বৃদ্ধি পাবে 35%। সঞ্চয় বৃদ্ধি পাবে সমান 35%। তারপরে দেখো বলছে মদন 10% হারে আয়কর প্রদান করে। যদি তার আয় 10% বৃদ্ধি পায়, যদি তার আয় 10% বৃদ্ধি পায় এবং তার করের পরিমাণ 15% বৃদ্ধি পায় তবে তার মোট আয় হলো, মোট আয় 350 টাকা, তবে তার মোট আয় হয় 350, তবে তার মোট আয় হয় 300, তবে তার মোট আয় হয় 350 টাকা। তো মদনের আয় কত? এটা দেখো, এটা একটু ভাষাটা ভুল আছে। এটা ভাষাটা কী ভুল আছে? বলছি যদি তার আয় 10% বৃদ্ধি পায় এবং তার করের পরিমাণ 15% বৃদ্ধি নয়, করের পরিমাণ বেড়ে হয় 15%। আয়কর, এটা হচ্ছে আয়কর, আয়করের পরিমাণ বেড়ে হয় 15%, আর হচ্ছে তার মোট আয় 350 টাকা বাড়ে, মোট আয় বাড়ে 350 টাকা। তাহলে কি তার আয় বাড়ে হচ্ছে 350 টাকা। এই ভাষাটা একটু সংশোধন করে দেবে। তবে তার মোট আয় হয় 350 নয়, তবে তার মোট আয় 350 টাকা বাড়ে। তাহলে মদনের মোট আয় কত? তাহলে মদনের আয় কত সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে আমরা ধরে নিচ্ছি মদনের আয় হচ্ছে 100 টাকা। বলছে 10% ট্যাক্স দেয়, তাহলে মদনের নিট আয় কত? আচ্ছা দেখো, আমরা যেটা আয় করি, ধরো আমি একটা ব্যবসা করি, ব্যবসাটা থেকে আমি 500 টাকা আয় করি, সেখান থেকে সরকারকে আমাদের কর দিতে হয়, সরকারকে আমি সেখান থেকে 20 টাকা কর দিলাম। তাহলে আমার নিট ইনকাম কত? নিট ইনকাম কত হলো? সেই আয়টা কি আমার নিট ইনকাম হলো? 500 থেকে 20টা তো বাদ চলে যাবে, তাহলে নিট ইনকাম আমার কত হলো? 480। সেরকম মদন 100 টাকা ইনকাম করলে 10 টাকা তাকে সরকারকে দিয়ে দিতে হয়, তাহলে তার নিট ইনকাম কত? নিট ইনকাম হচ্ছে 90 টাকা। মানে মদন কত টাকা পাচ্ছে? মদন পাচ্ছে 90 টাকা। এবার বলছে তার আয় 10% বৃদ্ধি পাচ্ছে। তাহলে 100 টাকার ওপর 10 টাকা মানে কি? এখন আয় কত? এখন আয় হচ্ছে 110 টাকা এবং তার করের পরিমাণ এখন কত হয়ে গেছে? করের পরিমাণ হয়ে গেছে 15%।
যেটা 10% ছিল সেটা হয়ে গেছে 15%। তাহলে এখন মদনের নিট ইনকাম কত? মদনের নিট ইনকাম হচ্ছে, আয় দিয়ে দিচ্ছে 100% মদন ইনকাম করছিল, সেখান থেকে আয় দিয়ে দিচ্ছে 15%। তাহলে মদনের এখন নিট ইনকাম কত? 85%। তাহলে আয়ের 85%, আয়ের 85% হচ্ছে মদনের ইনকাম। কাটাকুটি করো, 85কে 11 দিয়ে গুণ করলে হবে 5, 5 8 13, 3 হাতে থাকে 1, 93.93। দেখো নিচে একটা শূন্য আছে, তাহলে কত হবে? একটার পর দশমিক, তাহলে 93.5। তাহলে মদনের আগে নিট ইনকাম ছিল 90, এখন নিট ইনকাম হয়েছে 93.5। তাহলে নিট ইনকাম তো বৃদ্ধি পেয়েছে। কত বৃদ্ধি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে 3.5 ইউনিট। 3.5 ইউনিট মদনের নিট ইনকাম, নিট যে ইনকাম সেটা বৃদ্ধি পেয়েছে। বলছে সেটা সমান কত টাকা? সেটা সমান বলে দিচ্ছে 350 টাকা। তাহলে এটা কতকে ডিনোট করছে? 350কে ডিনোট করছে। কতকে ডিনোট করছে? 350কে ডিনোট করছে। তাহলে 1 ইউনিট কতকে ডিনোট করবে? এটা ভাই 3.5, এটা বাই 3.5। আর মদনের আয় কত আমরা ধরেছিলাম? মদনের আয় ধরেছিলাম 100 ইউনিট ধরেছিলাম মদনের আয়, সেটাই আমাদের বার করতে বলেছে মদনের আয় কত। তাহলে 100, এটা হচ্ছে 1 ইউনিটের ভ্যালু। তাহলে 100 ইউনিটের ভ্যালু কত? একে 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করো, দশমিকটা তোলো, একের গায়ে আরেকটা শূন্য দিয়ে গুণ করতে হবে। তাহলে একটা শূন্য এখানে খাই দাও। 35, 10 350 দিয়ে 10 দিয়ে 1000কে গুণ করলে কত হবে? 10,000। তাহলে মদনের মোট আয় কত? মদনের মোট আয় হচ্ছে 10,000 টাকা। তাহলে উত্তর হচ্ছে বি, উত্তর হচ্ছে বি। তারপরে দেখো সহজ অঙ্ক, কিন্তু যে কোনো পরীক্ষায় আসতে পারে। বলছে একজন ব্যবসায়ী মিস্টার এক্স 2010 সালে যা আয় করেছিল এমনভাবে সে তার ব্যবসায় বিনিয়োগ করেছিল যাতে 20% লাভ হয়। বলছে একজন ব্যবসায়ী এক্স 2010 সালে আয় করেছিল এমনভাবে যে ব্যবসায়ী যেটা বিনিয়োগ করেছিল তার 20% লাভ করেছিল। তাহলে আয় সমান কি? আয় সমান হচ্ছে বিনিয়োগ প্লাস লাভ সমান হচ্ছে আয়। তাহলে যেটা আয় করেছিল, যেটা সে বিনিয়োগ করেছিল তার 20% লাভ করেছিল, এমনভাবে আয় করেছিল। বলছে 2011 সালে তার বিনিয়োগের পরিমাণ 5,000 টাকা কম ছিল, তবু সে 2010 সালে সমান আয় করেছিল। মানে 2011 হবে, তবু সে 2010 সালে সমান আয় করেছিল। মানে কি 2011তে সে 5,000 টাকা কম বিনিয়োগ করছে, কিন্তু আয় করছে কি 2010 সালের সমান। বলছে একইভাবে 2011 সালে অর্জিত শতকরা লাভ বৃদ্ধি পেয়েছে কত? 6%। তাহলে দেখি যদি আয় সমান হয় তাহলে কি লাভ বেশি হতে হবে? কম টাকা বিনিয়োগ করে যদি আগের সমান লাভ হতে হয়, তাহলে এই আগের সমান আয় হতে হয়, তাহলে কি লাভ বেশি হতে হবে। বলছে সেই লাভটাই বৃদ্ধি পেয়েছে কত? 6%। তাহলে আগে লাভ ছিল 20%, এখন লাভ হয়ে গেছে 6%। বলছে 2010 সালে তিনি বিনিয়োগ কত করেছিল। তাহলে আমরা ধরে নিচ্ছি 2010 সালে বিনিয়োগ করেছিল এক্স টাকা। 2010 সালে বিনিয়োগ করেছিল এক্স টাকা। তাহলে এক্স টাকার ওপর কত পার্সেন্ট লাভ হয়েছে? 20%। তাহলে এক্স ইন্টু 120/100, এক্স টাকার ওপর 20% লাভ হয়েছে। তাহলে এখন তার আয় কত হয়ে গেছে? 20% লাভ হয়ে গেছে। মানে সে যদি 100 টাকা বিনিয়োগ করে 100%, তাহলে 20% লাভ হয়েছে। তাহলে এখন তার আয় কত? 120%। তাহলে এক্সের 120/100। বলছে এটা সমান কি 2011 সালের আয়টা। 2011 সালের আয় কত? 2011 সালে কত বিনিয়োগ করেছে? বলছে 5,000 টাকা কম বিনিয়োগ করেছে 2010 সালের থেকে। সেটা এখানে ভাষাটা পরিষ্কারভাবে লেখা নেই, তবে সেটাই হচ্ছে 2011 সালে 5,000 টাকা কম বিনিয়োগ করে 2010 সালের থেকে। তাহলে 5,000 টাকা কম বিনিয়োগ করে, তার এখন আয় কত? এখন আয় হয়ে গেছে 126%। আগে ছিল 120% আয়, 20% আয়, এই 120% আয়, সেখান থেকে বলছে 6% লাভ আরও বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন আয় কত হয়ে গেছে? 126% হয়ে গেছে। তাহলে 126/100। এবার এই দুটোকে ক্যালকুলেশন করো, দিয়ে এক্সের মান বার করো, তাহলে উত্তর পেয়ে যাবে। 100 কেটে গেল উভয় পক্ষে। তাহলে এটা কত? 120x, এটা 126xটা এদিকে আনো, এটাকে গুণ করো 5,000 ইন্টু 126 মাইনাস, আচ্ছা এটাকে ক্যালকুলেশন করলে হবে -6x। এই মাইনাস কেটে যাবে, 6xটা এদিকে গুণ আছে 6-এর সাথে এক্সটা, তাহলে 6টা ওইদিকে গেলে কী হয়ে যাবে? 6টা গেলে ওইদিকে ভাগ হয়ে যাবে। 6 দিয়ে ভাগ করো, 6 দুগুণে 12, 2 একে 21। এদিকে গুণ করলে কত হবে? গুণ করলে হবে 5 একে 5, 5 2 10,
আর কটা শূন্য, 3টে শূন্য। তাহলে কি, তাহলে মদনের ইনকাম কত ছিল, এই সরি মিস্টার এক্সের 1,05,000 টাকা। তাহলে বি হচ্ছে উত্তর। এই বিনিয়োগ হ্যাঁ বিনিয়োগটা জানতে চেয়েছে, বিনিয়োগটাই তো আমরা ধরেছিলাম এক্স, 2010 সালে বিনিয়োগ করেছিল X টাকা। তাহলে বিনিয়োগ কত ছিল, 1,05,000 টাকা বিনিয়োগ করেছিল মিস্টার এক্স 2010 সালে 1,05,000 টাকা বিনিয়োগ করেছিল। তারপরে দেখো বলছে এক্স ওয়াই স্কোয়ার রাশিটিতে এক্স এবং ওয়াই উভয় রাশির 20% কমেছে, এর ফলে রাশিটির মান কমেছে কত। বলছে 20% কমেছে, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/5। মানে যার মান আগে 5 ছিল সেটা এখন কি 5-এর মধ্যে 1 কমে গেছে, তার কত হয়ে গেছে, মান হয়ে গেছে 4। মান কত হয়ে গেছে, মান হয়ে গেছে 4 হয়ে গেছে। যেটা আগে 5 ছিল সেটা মান হয়ে গেছে 4। তাহলে দেখো এক্সে ওয়াই স্কোয়ারের আগে মানটা কত ছিল, দুটোরই মান 20% কমেছে বলছে। তাহলে এক্সের মানটা আমরা ধরে নিচ্ছি 5 ছিল, আর ওয়াইয়ের মানটা কত ছিল, 5 ছিল। ওয়াই স্কোয়ার মানে কি, তাহলে 5 × 5, তাহলে এটা কত হয়ে গেল, 125। এখন মানগুলো কমে কত হয়ে গেছে, 4 করে হয়ে গেছে, 5-এর মধ্যে 1 করে কমে গেছে তো। তাহলে এখন মান কত, 4। তাহলে এখন ভ্যালু কত, 4। এক্সের মান 4 আর ওয়াইয়ের মান 4 × 4। তাহলে কত ইউনিট, এটা হচ্ছে 64 ইউনিট, 64 ইউনিট। তাহলে মান কমেছে কত, 4/5 1 দিতে, 6/12 12, 6 দিতে, তাহলে 61 কমেছে। কার মধ্যে কমেছে, 125-এর মধ্যে। তাহলে 125-এর মধ্যে কমেছে 61, শতকরাই বার করতে হবে আমাদের। তাহলে 100, 5 25 5-এ 25 4-এ 5 দিয়ে এটাকে ভাগ করলে হবে 5 12 60, 5 2 10, 12.2। তাহলে 4 দিয়ে গুণ করো, 4 2 8, 4 12 48। তাহলে সংখ্যাটা কত কমেছে, 48.8% কমে গেছে সংখ্যাটা। তাহলে এক্স ওয়াই স্কোয়ারের ভ্যালু কত কমেছে, 48.8% কমে গেছে। একদম সহজ অঙ্ক। তারপরে দেখো বলছে জল জমে বরফে পরিণত হলে 9% বৃদ্ধি পায়, বরফ গলে জল হলে শতকরা আয়তন কমবে। তাহলে দেখো বলছে 9% বৃদ্ধি পায়, 9% বৃদ্ধি মানে কত হয়ে যাবে, 109% হবে। মানে কি 109/100। তাহলে কি 100 ইউনিট জল নিলে বরফ কত হবে, 9 ইউনিট, 109 ইউনিট। 100 ইউনিট জল নিলে বরফ কত হবে, 109 ইউনিট। বলছে বরফ গলে জল হলে শতকরা আয়তন কত কমবে। এরপরে বলছে ওই বরফটাকেই যদি আমরা গলাই তাহলে আয়তন শতকরা কত কমছে। আচ্ছা দেখো 109 ইউনিট বরফকে গলালে কত জল হচ্ছে, 100 ইউনিট জল হচ্ছে, তাহলে আয়তন কত কমছে, আয়তন কমছে 9। তাহলে দেখো 109 ইউনিটে কত আয়তন কমছে, 9 ইউনিট। বলছে শতকরা কত আয়তন কমবে, মানে কি 100-এর মধ্যে কত কমবে। তাহলে কত হয়ে গেল, এটা 900/109। একে ভাগ করলে কত হবে, 9 খেলে তো বেশি হয়ে যাবে, তাহলে 8 খাবে। 800 8 9 72, 72 পর থেকে 100 কত, 28। তাহলে 8 পূর্ণ 28/100, 9% কি বরফের আয়তন কমবে। এ হচ্ছে উত্তর। দেখো আর একবার বলছি, বরফের আয়তন 9% বৃদ্ধি পায়, জল থেকে বরফ হলে 9% বৃদ্ধি পায়, মানে কত পার্সেন্ট হয়েছে, 109%। তাহলে 109% কি ফ্র্যাকশন কত, 109/100। তাহলে 100 ইউনিট জল হচ্ছে, বরফ হচ্ছে 109 ইউনিট। সেই 109 ইউনিট বরফকে আমরা যখন গলাচ্ছি তখন জল কত হয়ে যাবে, তাহলে 100 ইউনিট হয়ে যাবে। তাহলে আয়তন কত হ্রাস পাচ্ছে, 9 ইউনিট হ্রাস পাচ্ছে। তাহলে 109-এর মধ্যে আয়তন হ্রাস পাচ্ছে 9 ইউনিট, আর শতকরা মানে 100-এর মধ্যে কত হ্রাস পাবে। তাহলে এটা হচ্ছে উত্তর। উত্তর হচ্ছে এ, 8 পূর্ণ 28/100, 9%। তারপরটা দেখো বলছে একটি দ্রব্যের দাম 20% হ্রাস পায় এবং ব্যবহার 20% বৃদ্ধি পায়, তবে দ্রব্যটির খরচ কত বাড়বে বা কমবে। তাহলে 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/5। একবার বলছে দ্রব্যটির দাম কত হ্রাস পাচ্ছে, মানে কি এটা মাইনাস, মানে 5 ছিল কত হয়ে গেছে এখন 4। আর একবার বলছে দ্রব্যটির দাম বৃদ্ধি পাচ্ছে, মানে 5 ছিল কত হয়ে গেছে এখন, এই ব্যবহার কত 5 ব্যবহার করলে এখন কত ব্যবহার করছে, এখন ব্যবহার করছে 6। তাহলে দেখো বলছে তাহলে দ্রব্যটির খরচ বাড়বে না কমবে। আচ্ছা খরচ কিভাবে হয়, খরচ হয় দ্রব্যটির দাম ইনটু ব্যবহার। তাহলে দ্রব্যটির আগে দাম কত ছিল, 5 ইউনিট, আর ব্যবহার কত করতো, ব্যবহারও করতো 5 ইউনিট। তাহলে তার জন্য খরচ হতো কত, তার জন্য খরচ হচ্ছে 25 ইউনিট। এবার দেখো বলছে দ্রব্যটির দাম কি হ্রাস পেয়ে গেছে, দাম কত হয়ে গেছে, দাম হয়ে গেছে 4 ইউনিট। আর খরচ কি বলছে, খরচ ব্যবহার বৃদ্ধি পেয়ে গেছে, ব্যবহার আগে যেটা ব্যবহার করতো 5, এখন সেটা ব্যবহার করছে কত, 6। এখন সেটা ব্যবহার করছে 6। তাহলে এখন কত
খরচ হচ্ছে, এখন খরচ হচ্ছে 6×4 = 24 ইউনিট। তাহলে খরচ কি, খরচ কমেছে, কত কমেছে, 1 কমেছে। কতর মধ্যে কমেছে, আগে খরচ হচ্ছে 25, তাহলে 25-এর মধ্যে 1 কমেছে, তাহলে শতকরা কত কমবে বাড়বে, 100-র মধ্যে বার করতে হবে 25×4, তাহলে 4% কি খরচ কমবে। তাহলে খরচ বাড়বে বা কমবে, 4% হ্রাস, তাহলে খরচ 4% হ্রাস পাবে। আজ এত ধরি, এরপরে আবার 267 থেকে শুরু করব।